সুপ্রিয় দর্শক, নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুর ইসলাম। আজকে আমরা দেশের সবশেষ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় নিয়ে প্রতিদিনের মতোই আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা পরিচয় করে দিচ্ছি, আমাদের জানেন আপনারা নিয়মিত আমাদের দুজন অতিথি থাকেন। এই মুহূর্তে আমাদের একজন অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন। কেন? যারা রাজধানীতে বাস করেন, বাংলাদেশের মানুষ সকলেই জানেন ট্রাফিক জ্যামের কি পরিস্থিতি, সেই কারণে আরও একজন অতিথি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, যিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নিটোল টাটা গ্রুপের স্বনামধন্য প্রতিষ্ঠান নিটোল গ্রুপের চেয়ারম্যান জনাব মতলুব আহমেদ। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে, এশিয়ান টিভিকে ধন্যবাদ। ধন্যবাদ। চলুন অনুষ্ঠান শুরুতে আমরা আমাদের আজকের সংবাদ শিরোনামগুলো একটু দেখে নিই। লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দাবি হেফাজতের, নইলে বৃহস্পতিবার হরতাল, স্পিকারের অনুমতি লাগবে বলছে সরকার। মানবতা বিরোধী অপরাধে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার মোবারকের ফাঁসির আদেশ, স্বস্তি ও সন্তোষ সরকারের। শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস করলে তাৎক্ষণিক ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রী, কারো দিকে না তাকাতে বললেন প্রশাসনকে। এবং খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারে বাধা নেই, লিভ টু আপিলের 2 আবেদন খারিজ। সম্মানিত অতিথি, শিরোনামগুলো শুনলেন যে আমাদের রাজনৈতিক অঙ্গন নানান কারণেই প্রতিদিন শিরোনাম হয়ে আছে, এবং আজকে বেশ কয়েকটি শিরোনামের একটি সংবাদ নিয়ে শুরু করতে চাই। যদিও বাংলাদেশের অর্থনীতির সাথে আপনি অঙ্গাঙ্গিভাবেই জড়িত, কিন্তু রাজনীতি অর্থনীতি অনেকটা পাশাপাশি চলে। আমরা জানি যে আমাদের এই শুরুর দিকের যে শিরোনামটি, আব্দুল লতিফ সিদ্দিকী, যিনি বর্তমান সরকারের মন্ত্রিপরিষদের একজন সংসদ সদস্য ছিলেন, মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন, তার একটি মন্তব্যকে কেন্দ্র করে সারা দেশে তোলপাড় চলছে, এবং গত রাতে তিনি দেশে ফিরে এসেছেন। এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি, এ নিয়ে এক ধরনের কনফিউশন আছে, কিন্তু হুমকি দেওয়া হয়েছে আরও একটি হরতালের। বুধবারের মধ্যে যদি গ্রেফতার না করা হয়, বৃহস্পতিবার হরতাল। যে কোনো উপলক্ষেই হোক, এটা রাজনৈতিক কারণেই হোক, ধর্মীয় কারণ হোক, অর্থনৈতিক কারণ হোক, যদি একটি হরতাল হয় তাহলে অর্থনৈতিকভাবে আমরা সাধারণত বলি যে ক্ষতিগ্রস্ত হই। আপনারা যারা উদ্যোক্তা, যারা কর্মসংস্থান করেন, তাদের সরাসরি ক্ষতিটা কীরকম? এক কথায় বিশাল ক্ষতি। শুধু আমাদের ক্ষতি না, আমাদের দেশে যারা নতুনভাবে ইনভেস্টমেন্ট করবে তারা আসতে চায় না, তখন সেখানে একটা ক্ষতি হয়। যারা আমরা অলরেডি ইনভেস্টমেন্ট করে ফেলেছি, অবশ্যই আমাদের তো ক্ষতি আছে। তারপর যখন রপ্তানি বাণিজ্যটা হ্যাম্পার করে, তো রপ্তানি বাণিজ্য হ্যাম্পার করলে এখন বিদেশিরা তো খুব টাইম লাইন ডেলিভারি চায়। ওখানে একটা দিন কিন্তু অনেক সময়, যেখানে কাস্টমসে বিজিএমএ গুডসগুলো 4 ঘন্টায় রিলিজ করার জন্য তারা চেষ্টা করে, সেখানে একটা দিন কিন্তু বিশাল সময়। এটা ন্যাশনাল একটা এফেক্টটা খুব বেশি হয়, এবং এটা আমরা বুঝি না যে দেশের ক্ষতি করে কি করে একটা রাজনৈতিক একটা তারা একটা কল করে, এরকমভাবে একটা ক্ষতি হবে দেশের। তা আমি সবসময় ভাবি যে কোনো অল্টারনেটিভ চিন্তা করতে পারে কি না, কারণ এইটা ঠিক যে খুব ইম্পর্ট্যান্ট, খুব একটা বিরাট কিছু না হলে কিন্তু হরতাল ডাকে না। আপনি ফ্রান্সে যদি দেখেন ট্রাকার স্ট্রাইক হয়, সেটা ট্রাকাররা বলে যে আমি আর চালাবো না, আমার এই অবস্থা। তো সেটা কিন্তু খুব লাস্ট মিনিটে, যখন কোনো কিছুই হচ্ছে না, সব রকম নেগোসিয়েশন হলো, কথাবার্তা হলো, কেউ কিছু মানছে না, তখন তারা একটা প্রেশার বিল্ড করার চেষ্টা করে। এখানে কথায় কথায় তো হরতাল, কাউকে অ্যারেস্ট করবে কি করবে না এটা নিয়ে হরতাল। তো এইগুলোকে মনে হয় যেন আমরা দেশের ইকোনমিক ডেভেলপমেন্টটা যেন মানে কি করে দাবিয়ে রাখা যায়, এরকম একটা কম্পিটিশনে ভরে যাচ্ছে। তো হোয়াট আই উড লাইক টু স্ট্রেস আপন, যে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের উপরে যাতে কারো সেভাবে ক্ষতি না করতে পারে, সেটা সরকারকে দেখা উচিত, এবং তা দেখছে না তারা। আপনি যেমনটি বললেন যে গত 5ই জানুয়ারি নির্বাচনের আগে আমরা 1 বছরের এক ধরনের কেবল হরতাল না, সহিংসতা, জ্বালাও পোড়াও, গণহত্যা, এই সমস্ত কর্মকাণ্ড লক্ষ্য করেছি। তারপরে 5ই জানুয়ারির পর থেকে এক ধরনের স্বস্তির মধ্যে কিন্তু জনগণ আছে। আপনারা যারা উদ্যোক্তা, যারা বিভিন্ন রকমের শিল্পের সাথে জড়িত, তারা কি মনে করেন যে এই এখন যে স্বস্তিকর পরিস্থিতি, এটা আমাদেরকে, আপনাদেরকে নতুন করে বিনিয়োগের ব্যাপারে উৎসাহিত করছে?
অবশ্যই গত বছরে বিশেষ করে শেষ ৩-৪ মাস ব্যবসা কিভাবে করব সে দূরের কথা, কি করে অফিসে গিয়ে বসবো এটাই তো চিন্তা করতে পারছিলাম না। এবং এই যে পেট্রোল বোমা, তারপরে যে জ্বালাও পোড়াও, মানুষকে পুড়িয়ে মারা, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই কালচারের মধ্যে নতুন করে যোগ হয়েছিল। যে ঠিক আছে আগে হরতাল হতো, কিছু ভাঙচুর হতো, কিন্তু পেট্রোল বোমা কালচারটা এটা অ্যাবসোলুটলি আমাদের জনগণ কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে নাই। যার জন্য আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি 5 জানুয়ারির পরে যেন একটা জাদুর কাঠি ছুঁয়ে দিয়েছেন। কিন্তু ওখানে কিন্তু দেখেন ওর পর থেকে আমরা আর এইসব কিছু দেখতে পাচ্ছি না। এবং শি ইজ ভেরি স্ট্রিক্ট অন দিস। ইকোনমিক ডেভেলপমেন্টের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব মানে শক্ত একটা তার অবস্থান নিয়েছেন। এবং আমি মনে করি যে এইটাকে কন্টিনিউ করা উচিত, কারণ যা গত বছরে আমরা আয় করতে পারি না বা হিউজ লস করেছিলাম, এই বছরে কিন্তু আমরা তার দ্বিগুণ ইনভেস্টমেন্ট করছি। এবং আমরা অনেকে বলি যে ব্যাংকের অলস টাকা পড়ে আছে, নিশ্চয়ই ডেভেলপমেন্ট হচ্ছে না, কিন্তু চারদিকে তাকিয়ে দেখেন এভরিবডি ইজ ইনভেস্টিং মানি। এমনকি বিদেশিরাও কিন্তু এখন আশা ধরেছে, ইনভেস্টমেন্ট করা ধরেছে। এবং আমি তো কদিন আগেও হিরো মোটরসের ওরা তো প্রায় 40 কোটি টাকার মতো নতুন ইনভেস্টমেন্ট এই দেশে করার জন্য তারা রাজি। নতুন ইনভেস্টমেন্ট নিয়ে আরও একটু কথা শুনবো, কথা অবশ্যই আরও একজন অতিথির কাছ থেকে শুনবো। এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি শিগগিরই নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠানে। আমরা যেমনটি শুরুতে বলছিলাম, আমাদের আরেকজন শ্রদ্ধেয় অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব বদিউর রহমান, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ। তিনি ইতিমধ্যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তার নিজের পক্ষ থেকে না, অনুষ্ঠানের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি যে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনার কারণে তিনি যথাসময়ে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের নিটোল টাটা গ্রুপের চেয়ারম্যান জনাব মাতলুব আহমেদ আছেন। আমরা বিরতির আগে কথা বলছিলাম জনাব বদিউর রহমান যে আমরা শুরু করি সাধারণত সংবাদ শিরোনামগুলো দিয়ে। আমাদের শিরোনামের মধ্যে রাজনৈতিক বিষয়গুলো তো আছেই, সেখানে একটি সংবাদ আছে যে আব্দুল লতিফ সিদ্দিকী দেশে ফিরে এসেছেন গত রাতে, এবং তাকে এখন পর্যন্ত তিনি আদালতে হাজির হননি, গ্রেফতার করা হয়নি। সেই কারণে একটি ধর্মভিত্তিক কয়েকটি সংগঠন তারা হরতালের কর্মসূচি দিয়েছেন। আমরা শুনছিলাম জনাব মাতলুব আহমেদের কাছ থেকে যে হরতালের হুঙ্কার মানেই তো আমরা অর্থনৈতিক ক্ষেত্রে এক ধরনের ক্ষতি, আমরা যারা উদ্যোক্তা তাদের এক ধরনের শঙ্কা, সাধারণ মানুষের মধ্যে শঙ্কা। এই যে অর্থনৈতিক ক্ষতির কথা তিনি বলছিলেন যে সরকারের পক্ষ থেকে 5 জানুয়ারির পরে এক ধরনের উদ্যোগ আমরা লক্ষ্য করি যেন হরতাল না হয়, কিন্তু কেবল কি সরকার এই হরতালকে বন্ধ রাখতে পারে? সেই ক্ষেত্রে সমাজের অন্য সকলের সহযোগিতা নিয়ে এই অর্থনৈতিক ক্ষতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি কিনা? আমি যেটুকু প্র্যাকটিক্যালি এক্সপেরিয়েন্স করেছি যে আমরা পারি না এই জন্য যে আমার ব্যক্তিগত পেনশনের টাকা দিয়ে একটা গাড়ি কেনা হয়েছে। এখন আমার গাড়িটার নিশ্চয়তা কে দেবে? মতলুব সাহেব মানিড ম্যান বা ওনার অনেক গাড়ি আছে, একটা নষ্ট হলে কিছু যায় আসে না, হয়তো ইন্স্যুরেন্স করা থাকবে। আমার গাড়ির ইন্স্যুরেন্সও নাই। তো আমার শত ইচ্ছা থাকলেও হরতাল আমি সমর্থন করি না। আমি হরতালের বিরুদ্ধে লিখেছি, কড়া করে লিখেছি। আমার ছোটো ভাই মারা গেলেও হরতালের জন্য অনেক কষ্টে আমি বাড়ি গিয়েছি অ্যাম্বুলেন্স নিয়ে, তাও যেতে পারিনি। কিন্তু ঠেকাবে কে? মানুষ ভয়ে যায় না। আর সরকারের যে বিআরটিসি বাসগুলো কিছু বের করে, সেটা তো সরকারের গাড়ি নষ্ট হলে কী অসুবিধা, পাবলিক ট্রান্সপোর্ট বের হয় না। এখন বের হওয়ার উপায় রাজনৈতিক সদিচ্ছা না থাকলে দলগুলোর ব্যক্তি পর্যায়ে মানুষ কিছু পাবলিক বাস হয়তো যায়, যেগুলো পার্টিজান থাকে বা সাহস করে বের হয়, না হলে বের হয় না। এই কারণে আসলে হরতাল কেউই সমর্থন করে না, নোবডি। ইভেন যারা হরতাল ডাকে তারা নিজেদের গাড়িটা নিয়েও তারা আরও আগে বেশি সাবধান রেখে দেয়। হরতালের বিরুদ্ধে যারা বলে, ভিন্ন সরকারের দল হোক বা রাজনৈতিক অন্য দল যারা হরতাল সমর্থন করে না, তারা কি বের হয় রাস্তায়? বের হয় না।
আপনি কি করবেন? দোকান, বড় বড় দোকান, মলগুলো তারা কেন খুলে না? ওই যে ডিল মেরে, আমি তো নিজে দেখলাম এক হরতালের সময় ওই দোকানগুলো বন্ধ, তারপরেও একটা শপিং মলের গ্লাস ভেঙে দিল ঢিল মেরে। এটা কে ঠেকাবে? সেই জন্য হরতালের থেকে রক্ষা পাওয়ার একটা মাত্র উপায় হলো এই যে পলিটিক্যাল কনসাসনেস যদিটা আসে, তারা যদি বলেন যে আমরা হরতাল ডাকবো না। এখন যেটা দিল এই যে বৃহস্পতিবার, যদি এই টাইমের মধ্যে লতিফ সিদ্দিকী অ্যারেস্ট করা না হয়, বুধবারের মধ্যে কি আলটিমেটাম, তাহলে বৃহস্পতিবার চলবে। কারা ডাকলো? ইসলামী জোট, তারপরে কি হেফাজত, যেটা দেখলাম। তো এরা তো সুযোগ খুঁজছেই, যারা এই জাতীয় অবস্থায়। হেফাজত তো এর আগে একবার মার খেলো, শাপলা চত্বরে গোটা দেশ দখলের জন্য চেষ্টা করলো। তারপরে রাজনৈতিক দল বিএনপিতেও তাদেরকে সমর্থন দেওয়ার জন্য ডাকলো, অন্যরা গেল। তো যাক, সেখানে তো সরকার সাকসেসফুলি এরা থামাতে পেরেছে। তো এখন যদি সরকার কঠোর হয় সেটা ভিন্ন জিনিস, পারেন কিনা। আর লতিফ সিদ্দিকীর বিষয়ে সরকারের মনোভাব কি, আগে কিভাবে বললেন, এখন আইনগত সংবিধান বিশেষজ্ঞ বা বিশেষভাবে অজ্ঞ যারা এই ব্যাখ্যা দিচ্ছেন, পার্টির নমিনেশন নিয়ে সদস্য হওয়ার পরে 70 অনুচ্ছেদে যদি পার্টির বিরুদ্ধে ভোট দিয়ে বলে থাকে, তো যিনি পার্টির মনোনয়ন নিয়ে পার্টির ক্যান্ডিডেট হিসাবে এমপি হন, তিনি যদি ওই পার্টির থেকে বহিষ্কৃত হয়ে যান, প্রাথমিক সদস্য পদও তার হারায় যান, তারপরে তিনি আবার সংসদ সদস্য থাকেন কিভাবে? এখন ব্যাখ্যা বিভিন্নভাবে আসে, সেগুলো হচ্ছে। তো পলিটিক্স যদি করে, সরকার যদি মানবতা বিরোধীর বিচারটাকে নিয়ে কিংবা লতিফ সিদ্দিকী নিয়ে খেলাতে চান, তাহলে যেটা হওয়ার ঘটবে আর কি। অ্যাসিড টেস্ট করতে চান, দেখি কি হয়, ছেড়ে দিলাম, কতক্ষণ রাখলাম, তারপরে কি হয় দেখি, তাহলে এইগুলো। মানে এই মুহূর্তে সরকারের পদক্ষেপের উপর নির্ভর করবে যে আরেকটি হরতালের দিকে যাবে। আমি এই জায়গাটা আবারও ফিরে আসবো জনাব মতলুব আহমেদ, যেটি বদিউর রহমান সাহেব চমৎকার করে বললেন যে হরতালের সমাধান হতে পারে জাতীয় এক ধরনের সমঝোতার মধ্য দিয়ে, এক ধরনের কনসেনসাসের মধ্য দিয়ে। আমরা কিন্তু রাজনীতির মধ্য থেকে অর্থনীতিকে কখনো কখনো একটু পৃথক করতে চাই সাধারণ নাগরিকরা। আমরা প্রত্যাশা করি ক্ষমতায় জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবেন তারা যাবেন, কে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য হলেন, তাতে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে খুব একটা হেরফের হয় না। সে জায়গাটা আপনারা যারা উদ্যোক্তা, যারা বিনিয়োগ করেন, আমরা গণমাধ্যমে প্রায়শই একটি কথা বলি এবং শুনি যে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নাই। এই মুহূর্তে আপনি যেই সময়টা এর আগে বলছিলেন যে হরতাল নাই বলে কিছুটা স্বস্তিতে, বিনিয়োগটা হচ্ছে না কেন, বা কর্মসংস্থানের নতুন উদ্যোগ নেবার ক্ষেত্রে আপনাদের শঙ্কা বা বাধার জায়গা কোনটা? আমরা যদি 5 জানুয়ারি পরে বলি, এখন কিন্তু পলিটিক্যাল ডিস্টারবেন্সটা কিন্তু আর বিনিয়োগের মধ্যে বাধা আর নেই, কারণ আমরা বেশ পিসফুলি একটা বছর চলছে, অ্যান্ড উই এক্সপেক্ট যে এটা এইভাবেই চলতে থাকবে। এখন বিনিয়োগ যেটা বিদেশ থেকে বা আমাদের সাইড থেকে যেটা হচ্ছে না বা কিছুটা কম হচ্ছে, সেটা হচ্ছে যে বিদেশিরা চায় যে গ্যাস, বিদ্যুৎ এবং ল্যান্ড, এই 3টার নিশ্চয়তা চায়, এবং যার জন্য সরকার এখন বেজা বাংলাদেশ জোন, স্পেশাল ইকোনমিক জোন যেগুলো করছেন, সেই বেজার উপরে চাপ দেওয়া হচ্ছে, এবং বেজাতে এই 3টা জিনিসই নিশ্চয়তা প্রদান করা হবে। যতক্ষণ পর্যন্ত বেজা স্ট্যাবলিশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসছে অনেকে যারা একটু মানে ডিপলি চিন্তা করছে, যারা নিজেরাই কষ্ট করে জমি খুঁজে নিচ্ছে, যারা নিজেরাই কষ্ট করে একটু গ্যাস লাইন নিচ্ছেন, কিংবা তারা ডিজেল চালিত জেনারেটর দিয়ে তাদের কষ্টটা পুষিয়ে নিচ্ছেন, তারা ইনভেস্টমেন্ট করছে। যেমন হিরো মোটর যখন গ্যাস চাচ্ছে না, ল্যান্ড তারা নিজেরা খুঁজে নিয়েছে, তারা এখন পাওয়ার নিজেরা ডিজেল জেনারেটর দিয়ে চালিয়ে নেবে। তো সুখের বিষয় এটাই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেভাবে পাওয়ার প্রোডাকশন বাড়ছে, ক্যাপাসিটি বাড়ছে আমাদের, আমরা এক্সপেক্ট করছি সরকার হয়তো খুব তাড়াতাড়ি ইন্ডাস্ট্রিয়াল কানেকশন দেওয়া শুরু করবে, তখন কিন্তু আরও তড়িৎ গতিতে আসবে। বিদ্যুতের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে এটা আমরা রিয়েলাইজ করছি যে আমাদের গ্যাস কয়েকটা জায়গা আছে, যেমন সুনামগঞ্জ, হবিগঞ্জ, এসব জায়গায় গ্যাস আছে, এমন যেখানে যার শিল্প যাচ্ছে ওখানে গ্যাস কানেকশন পাচ্ছি। আদার দেন দ্যাট, গ্যাস যেটা আমাদের পাইপলাইন সিস্টেমটা আমাদের শর্টফল, যার জন্য আমরা আপাতত গ্যাস কিন্তু নতুন কানেকশন আমরা পাচ্ছি না। তারপরেও আমরা হ্যাপি যে বিগত কয়েক মাস থেকে বাসা বাড়িতে কিছু কিছু কানেকশন দেওয়া শুরু হয়েছে। আমি এক্সপেক্ট করি যে কয়েকটা ইন্ডাস্ট্রিয়াল যেগুলো স্পেশালি রপ্তানির উপরে বেস করা আছে, তাদেরকে হয়তো সরকার কিছুটা ছাড় দেবেন। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে এখন এই যে স্থিতিশীলতা, এটা থাকলে কিন্তু এই ইনভেস্টমেন্টগুলো আরও বিশালভাবে আসতে থাকবে।
অলরেডি আমরা গত বছরের শর্টফলটা মেকআপের পজিশনে চলে আসছি। আমি এখানটায় ফিরে আসব। কেবলমাত্র যেমনটি মতলব ভাই বললেন যে এই তিনটি বিষয় দিয়েই কি সম্ভব? আমরা কখনো কখনো বলতে শুনি, উনি যেহেতু একটু মার্জিতভাবেই বললেন যে এছাড়া বাকিটা পরিবেশ অনুকূলে, আমরা শুনি যে এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা আমাদের এই বিনিয়োগকে উৎসাহিত করছে না অথবা বাধাগ্রস্ত করছে। আপনার অভিজ্ঞতা থেকে, আপনি অনেক স্পষ্টবাদী মানুষ, কি মনে হয় কোন জায়গাটায় আমরা আটকে থাকি? আমরা যখন কিছু আটকায় তখন দুইটা গ্রুপ, তো আমলারা কাজ করে পলিটিক্যাল নির্দেশনায়, তো পলিটিশিয়ানস যারা তারা সবসময়, বা ব্যবসায়ী যারা একটু অসুবিধায় পড়ে তারা সবসময় আমলার কাঁধেই দোষটা চাপায়। তো আমলার মাথা হইল একটা, ঘাড়ও একটা। পলিটিক্যাল মাস্টার্সরা যদি ঠিক থাকেন তাহলে ব্যুরোক্রেট সার্ভেন্টসরা, আই এম সরি টু সে ইন দিস ওয়ে, আমাদের অনেক ব্যুরোক্রেটরা নিজেদেরকে সার্ভেন্ট মনে করতে চান না আর কি, সেটা ভিন্ন জিনিস। আমি তো সরকারের নীতি নিয়ম কানুন সেটুগুলো পালন করে চলব। অতএব পলিটিক্যাল ডিসিশনের মধ্যে যদি ভিন্ন রকমের ফাঁক ফোকর থাকে, কোনো রকমের ছল বল কৌশলের ব্যাপার থাকে, তাহলে আমলা কি করবে? আর সবচেয়ে বড় জিনিস আমলাতান্ত্রিক জটিলতা। বলতে বলতে তো স্বাধীনতার পরে 42-43 বছর গেল। এই জটিলতা আমলা যদি করে, সে আমলাকে আপনি ছাড় দিচ্ছেন কেন? আপনি তো গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, আপনি আমলাকে ছাড়া যদি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে একটা আমলার ঘাড়ে কয়টা মাথা শেষে আপনার সিদ্ধান্ত মানবে না? তাহলে এখন বিনিয়োগের কোনো সমস্যা আছে কি বলে আপনি মনে করেন? সমস্যা আপনার বিনিয়োগের জন্য সমস্যা, সেটা হলো সরকারের নীতি নির্ধারণের বিষয়টা যদি স্পষ্ট থাকে, সেটা যদি বাইরের থেকে সবাই জানে, যারা বাইরের থেকে বিনিয়োগ আনবে তারা যদি কনফার্ম হতে পারে যে গভর্নমেন্টের পলিটিক্যাল উইলটা আমাদের পক্ষে, তাহলে তারা আস্থাবান হবে, কনফিডেন্ট হবে। এক। আর দ্বিতীয় হলো উনি তিনটা জিনিস যেগুলো বললেন, গ্যাস, পাওয়ার, ল্যান্ড, এই তিনটা দিয়ে তো সমাধান হবে না। সবচেয়ে বড় জিনিস পলিটিক্যাল স্টেবিলিটি। যেমন 5ই জানুয়ারির আগে, ভোটের আগে যে সিচুয়েশনটা এখানে গিয়েছে, সেটা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে, বিনিয়োগকারীকে ডাইরেক্টলি হ্যাম্পার যদি তখন নাও করে থাকে, কিন্তু তার নিজের মনের ভিতরে তো একটা বড় হ্যাম্পার হয়ে গেছে। এই দেশে এরকম দিনে দুপুরে বাসে মানুষ ফুরাচ্ছে, গাছে রাস্তা কেটে, গাছ কেটে রাস্তা বন্ধ করে দিচ্ছে, তো সেটার শিকার তো কোনো বিনিয়োগকারী হইতে পারেন। পলিটিক্যাল আনরেস্টটা সবচেয়ে বড় বাধা। আপনার গ্যাস, পাওয়ার, ল্যান্ড এটা এনশিওর করার পরও যদি রাজনৈতিক অস্থিরতা বিরাজমান থাকে, সেটা সমাধানের যদি পুলিশি শক্তি দিয়ে, জনসমর্থন নিয়ে না করা যায়, তাহলে বিনিয়োগ বাধাগ্রস্ত অবশ্যই হবে। আই টোটালি অ্যাগ্রি উইথ বদি ভাই। আরেকটা জিনিস হচ্ছে যে এই জিনিস খেয়াল করতে হবে যে আমরা যখন ইন্ডাস্ট্রি যখন চেষ্টা করি, সেখানে কিন্তু যে আমলার যে কথাটা বললেন, আমাদের কোথায় যেতে হয়? বোর্ড অফ ইনভেস্টমেন্ট যেতে হয়। আমরা দেখেছি একদিনও এখন পারমিশন চলে আসতেছে। আবার জায়গাটা এখন সহজ, তো একদম সহজ হয়ে গেছে। যেটা উনি বললেন যে পলিটিক্যাল উইলটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইগুলো উনি কিন্তু অন্যটা বলছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমলাদের সাথে কোথায় যোগাযোগ হচ্ছে, সেটা হলো কোম্পানি রেজিস্ট্রেশন, RGCI। ওখানে এখন অনলাইন কিন্তু আমরা আমাদের কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারছি। আগের তুলনায় এখন অনেক স্বচ্ছতা চলে আসছে, অনেক দ্রুত হয়ে গেছে। কিন্তু আই টোটালি অ্যাগ্রি যে যদি পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকে, তাহলে স্পেশালি বিদেশিরা যারা আমাদের কালচারকে, দেশকে অত ডিপলি জানে না, তারা কিন্তু ঘাবড়িয়ে যায়। কিন্তু আমরা যারা শিল্প করছি, বাংলাদেশে যারা শিল্প করছে, আমরা তো আমাদের দেশ কালচার জানি, আমরা এইগুলোর মধ্যে থেকেই আমরা বড় হয়েছি, এইগুলোর মধ্যেই আছে। কিন্তু অবশ্যই যদি স্ট্যাবিলিটি পাই আমরা, তাহলে আমাদের যে গ্রোথ রেট, তার চেয়ে অনেক তাড়াতাড়ি আমরা বাড়তে পারবো। এই গ্রোথ নিয়ে আরও একটু কথা বলবো ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি শিগগিরই। সুপ্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠানে। আমরা শুনছিলাম এনবিআর এর সাবেক চেয়ারম্যান জনাব বদিউর রহমান এবং নিটোল টাটা গ্রুপের চেয়ারম্যান জনাব মাতলুব আহমেদের
অর্থনীতি নিয়ে কিছু কথা, কিছু মন্তব্য, কিছু বিশ্লেষণ। আমি জনাব বদিউর রহমান আপনার কাছে আবারও আসতে চাই। অনুষ্ঠানে আমার সময় দ্রুতই চলে যায়, কিন্তু সরাসরি দুটি বিষয় আপনার মন্তব্য শুনতে চাইব। একটি হলো যে আমরা বিনিয়োগ চাই, আমরা কর্মসংস্থান চাই, অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই। এই সার্বিক ক্ষেত্রে আমরা সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, অর্থমন্ত্রীর পক্ষ থেকে বলি তারা সকল রকমের সহযোগিতা করছেন, এবং যারা উদ্যোক্তা তাদের পক্ষ থেকে বলি যে শুনি যে তারাও এগিয়ে যেতে চাচ্ছেন। কিন্তু তারপরও আমরা আমাদের প্রবৃদ্ধি 6.2-এর মধ্যে আছি, যেটা আমরা আশা করি যে আরও সামনের দিকে এগিয়ে যাবে। আপনার কি মনে হয় যে এই ক্ষেত্রে সরাসরি কোন জায়গাগুলোতে এই মুহূর্তে সরকারের এবং সকলের সম্মিলিত উদ্যোগ দরকার, যেটা রাজনৈতিক সমঝোতা ছাড়া একেবারে প্রায়োগিক ক্ষেত্রে যে জায়গায় এমফাসিস দেওয়া দরকার এই তিনটি ক্ষেত্রে: কর্মসংস্থান, আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান এবং একই সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য? আপনার প্রবৃদ্ধির মধ্যে মেইনলি তো আমাদের কৃষি সেক্টরে একটা বড় অবদান আছে। আর ফরেন যে এক্সচেঞ্জটা আমরা পাচ্ছি সেখানে গার্মেন্টস এবং আপনার প্রবাসী যারা আমাদের ম্যান পাওয়ার বাইরে আছে, তো এই তিনটা সেক্টরের প্রতি যেভাবে খেয়াল দেওয়া দরকার এবং দেয়া হচ্ছে সেটা অব্যাহত রাখতে হবে। যেমন কৃষি সেক্টরে যে প্রণোদনা দেয়া হয়, সারের সরবরাহ দেয়া হয়, এটা কিন্তু বাম্পার ক্রপের জন্য চমৎকার আপনার সাহায্য করেছে। অনেকে বলে যে এটা সরকারের কপালও ভালো, প্রাকৃতিক দুর্যোগও নেই, কিন্তু দুর্যোগ না থাকলেও সরকারের কর্মপদ্ধতিটাও তাদেরকে এনকারেজ করে, ভালো করেছে। ম্যান পাওয়ারের ব্যাপারে আমরা বোধহয় বাইরে শ্রম বাজারের দিকে একটু বোধহয় দুই এক জায়গায় একটু বেকায়দা করছি, সেদিকটা বোধহয় এক্সক্লুসিভলি একটু ভালোভাবে দেখা দরকার আছে, মার্কেট যেন হাতছাড়া না হয়ে যায়। এখন তো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, বরং রিজিওনাল হোক বা ইন্টাররিজিনাল হোক কম্পিটিশনের যুগ। আমাদের শ্রমটা আর একটু দক্ষ করতে পারলে বাইরে রিলেশন করতে সেদিকটা আমরা ধরে রাখতে পারবো। আমাদের যে ফরেক্স রিজার্ভ যেটা হয় ফরেন এক্সচেঞ্জের, এটা তো কীরকমভাবে জাম করেছে। আমি যখন ইয়ারডিতে এডিশন থাকে তখন আমাদের এই 3 বিলিয়ন হওয়ার কথা একটু শোনার পরে প্রথম কীরকম একটা ঈদের মতো মনে হয়েছে, আর এখন আমরা কোথায় চলে যাচ্ছি। আর কর্মসংস্থানের বিষয় তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন দরকার আছে। ইফ আই এম নট আন্ডারস্টুড অর মিসআন্ডারস্টুড ইন এনি ওয়ে, সেটা হলো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ক্ষমতাসীন সরকারের, আমি সংক্ষেপে বলি আলি সালি জুলি, আলি আওয়ামী লীগ, সালি ছাত্রলীগ, জুলি যুবলীগ, এদের যে কর্মকাণ্ড একটা নেতিবাচক অবস্থা সৃষ্টি করতেছে। বিশেষ করে এবার এক যে কিছু ইমাম মুয়াজ্জিন থাকে না, এক ইমাম যে বলে ফেলছে, এই কথাটার একটা নেতিবাচক প্রভাব আছে, শুধু রাজনৈতিক ব্যাপার না, যে পরীক্ষা দিলে এভাবে হবে। তো এই কর্মসংস্থানের মধ্যে একটা ফেয়ারনেস থাকলে এটা ভবিষ্যতের জন্য বিনিয়োগ। আপনি ওয়ার্থলেস লোকটাকে পার্টিজান দৃষ্টিভঙ্গিতে নিয়ে আসলে এটা পরে ওয়ার্থলেসই থাকবে। যেমন এই দলীয়করণের যে প্রভাবটা আমাদের মধ্যে হয়েছে, এখন নামের আগে আ বা এইসব থাকে, সেগুলোতে অসুবিধা কি হয়, কোনো কোনো রাজনৈতিক সরকার মনে করে যে আমার মনা হওয়ার কারণে এটা বোধহয় আমার অ্যাসেট। আসলে মনাগুলা প্রত্যেকটা পলিটিক্যাল গভর্নমেন্টে জানা দরকার, আমলারা নিজের স্বার্থের চাইতে, নিজের সুখ সুবিধা স্বাচ্ছন্দ্যের চাইতে রাজনৈতিক মনাগিরিকে বেশি গুরুত্ব দেয় না। যে আমলা এখন যেই নেত্রীর জন্য বেশি করে, সে সুযোগ পেলে আরেকখানেও করবে, এটা তার অভ্যাস। আগের কোনো প্রধানমন্ত্রীর কাছে যদি চায়ের কাপ নিয়ে কোনো আমলা সেক্রেটারি এভাবে দাঁড়ায় থাকে নতজানু হয়ে, পরের প্রধানমন্ত্রীর কাছে সে নতজানু হয়ে দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে এই বিনিয়োগটা, ম্যান পাওয়ারের বিনিয়োগটা, প্রশাসনিক লোকজনের রিক্রুটমেন্টের বিনিয়োগটা আমাদের আলটিমেট অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা বিরাট পুঁজি। আর একটা হলো স্বাস্থ্য খাত। আপনার সুস্বাস্থ্য এখন বেশ সচেতনা। আমি পরশু বোধহয় একটা পত্রিকায় পড়তেছিলাম যে সুখী দেশ হিসাবে বাংলাদেশ 8ম হয়েছে, একটা ভিতরের পেজে লিখেছি। সেটা উৎপাদন, স্বাস্থ্য, কল্যাণ, এগুলো কয়েকটা 3টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে। এটা একটা বিরাট সুখবর। এই স্বাস্থ্য খাতটার দিকে আর একটু বোধহয় নজর দেওয়া দরকার আছে, শিক্ষা স্বাস্থ্যে। তাহলে বিনিয়োগ, এগুলো কিন্তু বিনিয়োগ। আপনি ডাইরেক্ট আজকে ডাইরেক্ট দেখবেন যে এক্সপোর্ট করছে, মতলব সাহেব এক্সপোর্ট করলেন, সেটা যেমন বিনিয়োগ, এইগুলোর মধ্যে দেওয়াটা হলো নেশনের জন্য বড় বিনিয়োগ, লং টার্ম বিনিয়োগের জন্য বড় বিনিয়োগ। আমরা একেবারে শেষ পর্যায়ে এর সাথে আপনি কি যুক্ত করতে চান? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো
যে আমরা যারা শিল্প বাণিজ্য বা এগুলো নিয়ে প্রবৃত্তি দেখি, সেখানে আমাদের যে রোড ইনফ্রাস্ট্রাকচার বিশালভাবে একটা দরকার। রিভারাইন ট্রান্সপোর্ট, যেখানে সিল স্টেশন হয়ে গেছে, বড় বড় কার্গো ভেসেল চলতে পারছে না, এইখানটা আমাদের ইমপ্রুভমেন্ট দরকার। রেলওয়ে এখন আমাদের অনেক পিছিয়ে আছি। রেল লাইনগুলো পুরো দেশ কাভার করে আছে, কিন্তু দেখেন যে এইগুলো মালামাল টানাটানি করছে না, প্যাসেঞ্জাররাও খুব একটা চড়ছে না। তো এইগুলো আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে। এখন এগুলো কিভাবে করবে? এগুলো কিন্তু আর সরকারিভাবে করা আমরা কোনো প্রয়োজনীয়তা দেখছি না। রেলওয়ে উইল বি ওন্ড বাই দি গভর্নমেন্ট, কিন্তু রেলওয়ের ওয়াগন, রেলওয়ের যে ইঞ্জিন, বগি, এসব আমরা নিয়ে আসবো, আমরা এগুলো চালাবো রেল লাইনের উপর দিয়ে। যেমন আজকে দেখছেন যদি এই 4 লেন পিপিপি বলছেন না, একেবারে ব্যক্তি মালিকানা না, এটা পিপিপি সেভাবে হবে না, মানে ওই পিপিপির মতো না, এটা হবে রেলওয়ের, এটা প্রজেক্ট ওয়াইজ, রেলওয়ের প্রজেক্ট। ঢাকা চিটাগং, যেমন আমি প্ল্যান করছি ঢাকা চিটাগং, ঢাকা সিলেট, ঢাকা রাজশাহী, এই 3টা জোনে আমরা হয়তো 15টা ওই সেট অফ ট্রেনস নিয়ে আসা হলো, তারা প্রতি 3 ঘন্টা পর পর চিটাগং যাবে। এবং সেটাতে রেলওয়ের যে ইমপ্রুভমেন্টসগুলো, সিগন্যালিং সিস্টেম, সব ইমপ্রুভমেন্ট আমরা অবকাঠামো খাতে ব্যক্তি মালিকানাধীন উদ্যোগকে উৎসাহিত করা। সিমিলারলি রোডে যেমন অলরেডি শুরু হচ্ছে যে প্রাইভেট সেক্টর আসবে, বিল্ড, ওন, অপারেট অ্যান্ড ট্রান্সফার, এগুলো সিস্টেমে তারা নিয়ে আসবে। হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আমরা যখন পাওয়ারে প্রাইভেট সেক্টরকে নিয়ে আসছি, আজকে 62% পাওয়ার ইজ প্রডিউস বাই দি প্রাইভেট সেক্টর। ব্যাংকে নিয়ে আসছি, 82% টাকা ব্যাংকের প্রাইভেট সেক্টরে আছে। তো এইসব এই বড় বড় ইনফ্রাস্ট্রাকচারে আমাদেরকেও প্রাইভেট সেক্টরকে ইনভলভ করতে হবে। এতে কোনো সমস্যা আছে কিনা, আমি একেবারে শেষ মুহূর্তে। আপনি বিওটি বা বিওওটি দুই সিস্টেমে যাই বলেন, গভর্নমেন্টের কাছে এই ট্রান্সপোর্ট সেক্টরে কিছু কিন্তু রাখতে হবে। রাখতে হবে এই কারণে যে পুরোটা যদি 100% প্রাইভেটাইজ করে দেন, তাহলে এই প্রাইভেট সেক্টরে এদের তো বিজনেস মনোপলিটা বেশি থাকে। তারা দেশ সেবার চাইতে তাদের বিজনেসটাকে বড় করে দেখতে চাইতে পারেন, দেখবেন, সেটা আমি ডাইরেক্ট বলবো না। কিন্তু গভর্নমেন্ট সেক্টরগুলো ফেল করছে, বিআরটিসি, রেলওয়ে। গভর্নমেন্ট সেক্টর ফেল করার পরও কিছুটা আপনার জনগণের স্বার্থে কন্ট্রোলের জন্য একটা অংশ হলেও রাখতে হবে। মনে করেন ছোট্ট উদাহরণ দিই, আমি বিজি প্রেসে ডেপুটি কন্ট্রোলার ছিলাম, যে প্রেসটা সবই প্রাইভেটে ভালো করতেছিল, কিন্তু দেখা যায় প্রাইভেটগুলো যদি হরতাল করে কাজ বন্ধ করে দেয়, তখন আপনি প্রশ্ন ছাপাবেন কোথায়? মাঝামাঝি কিছু করা যায়, কিছু গভর্নমেন্টের কাছে রাখতে হবে। আর প্রাইভেটকে এনকারেজ করা হোক, ডিনাই করছি, আই ডু সাপোর্ট, প্রাইভেটকে এনকারেজ করা হোক, প্রাইভেটকে দেয়া হোক, কিন্তু প্রাইভেটের সাথে গভর্নমেন্টের কিছু অংশীদারিত্ব থাকা দরকার। বদিভাই যেটা বলছেন, হি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, যে 100% প্রাইভেট করা, আমরা কিন্তু তা চাচ্ছি না। আমরা বলছি আমাদেরকে কিছুটা আমাদের ব্যবহার সেকশন ওয়াইজ। আজকে আমাদের 42 বছরের এক্সপিরিয়েন্স আছে, দেশ স্বাধীন হয়ে গেছে অনেক দিন, আমরা কিন্তু এক একজন বিদেশে ইনভেস্টমেন্ট করতে পারি, কিন্তু সরকার বাধা দিয়ে রেখেছে। আজকে বিদেশি ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের করতে দেওয়া হচ্ছে না। কিন্তু আজকে যে গার্মেন্ট শিল্প মালিকরা আছে, তারা যদি আফ্রিকাতে গিয়ে তারা গার্মেন্ট শিল্প করতে পারে, তারা কিন্তু ওখান থেকে আর টাকা আবার নিয়ে আসতে পারবে। ঠিক সেরকমভাবে ব্যাংক, লিজিং, আরো বড় বড় ইন্ডাস্ট্রিজ রয়েছে যারা এখন যেতে পারে বাইরে। ওনারা পারবে না, তার কারণ যেভাবে সংসদের মধ্যে সব ব্যবসায়ীরা ঢুকে যাচ্ছেন, তারাই তো আর্ন করবেন, তারা সবটা নিয়েও নিতে পারবেন, অসুবিধা নাই। এক আর দ্বিতীয় হলো পলিটিক্যাল পার্টিসগুলো তাদের নিজের কর্মীকে, খেটে খাওয়া কর্মী উরুটার পর তাকে বাদ দিয়ে যেরকম টাকাওয়ালার লক্ষ্যে সংসদে নিয়ে আসতেছে, তো তাহলে তো দুটা দিয়ে তাদের জন্য সোনায় সোহাগা হবে। তারা কর্মসংস্থানেও তো ভূমিকা রাখছেন। আমি কিন্তু খুব একটা পলিটিক্স দিয়ে বলছি না, বদিভাই যেটা বলতে চাচ্ছেন যে পলিটিক্স এন্ড বিজনেস মার্জ যেটা হচ্ছে, আমি কিন্তু ওদিকে যাচ্ছি না, আমি পিওর বিজনেসটা বলছি যে আমাদের দেশ কি চায়। ফাস্ট ডেভেলপমেন্ট যদি করতে হয়, এমপ্লয়মেন্ট জেনারেশন যদি করতে হয়, তাহলে শিল্প লাগবে, আর শিল্প করতে গেলে ইনফ্রাস্ট্রাকচার লাগবে। সো এটা বেসিক জিনিস। এটাকে একটা বিধির মধ্যে রেখে কোনোভাবে আগানো যায় কিনা, কিংবা শেষ মন্তব্য? আমি শেষ মন্তব্য হলেও বলবো যে তাদেরকে এনকারেজ করা হোক, সব সুযোগ সুবিধা দেওয়া হোক, কিন্তু দুইটা গ্রুপের ডাইমেনশনটা সেপারেট থাকা ভালো। বিজনেসম্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট শুড রিমেইন এজ বিজনেসম্যান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিন্তু এখন বিজনেসম্যান ইন্ডাস্ট্রিয়ালিস্টটা যদি মনে করে আগে পলিটিক্যাল পার্টিকে চাঁদা দিতাম, সেই চাঁদা দিতে যাবো কেন, আমি সরাসরি টাকা দিয়ে এমপি হয়ে যাব। এখন যাতে ওঠার জন্য কয়েকটা জিনিস সবাই চাচ্ছে। এই আমাদের বড় বড় শিল্পপতি দেখেন, একটা হলে একটা টেলিভিশন থাকতে হবে, একটা ইউনিভার্সিটি থাকতে হবে, একটা মেডিকেল কলেজ হলে আর একটু ভালো হয়, একটা পত্রিকা না হলে বোধহয় চলেই না। তো টাকার মালিক হওয়ার পরে তিনি সবটাতে যাইয়া পরে এবার রাষ্ট্রীয় ক্ষমতা চাই,
একটু মন্ত্রী হবো বা এমপি হবো, এটা করতে গিয়ে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা ব্যাঘাট হবে। আদমজি ছিল, কেমন টাটার মতো আছে, সেটা থাকতে গেলে তখন তাদেরটা সুবিধা হয়। বদিভাই যে আইডিয়া দিয়েছেন, দিস কনসেপ্ট ইজ দ্য কারেক্ট কনসেপ্ট, এবং আমিও এটা মনে করি যে ব্যবসায়ীরা ব্যবসাতেই তাদের ধ্যান রাখতে হবে, এবং এটাই হওয়া উচিত। আই ডু হোপ যে আগামীতে বাংলাদেশ আরও ফাস্ট ট্র্যাকে ডেভেলপ করুক, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো হোক, বড় বড় শিল্প আমরা করতে পারি সেই ব্যবস্থা থাকুক, এবং লার্জ স্কেল এমপ্লয়মেন্ট হোক, এবং এডুকেশন সিস্টেমটা মোর টেকনোলজিক্যাল বেস হওয়া উচিত। আমরা এই প্রত্যাশা রেখে এই শুভকামনা করে শেষ করছি। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনলেন অত্যন্ত গঠনমূলক কিছু পরামর্শ বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য, কর্মসংস্থানের জন্য, বিনিয়োগের জন্য। জনাব বদিউর রহমান যে বিষয়টি বললেন যে ব্যবসায়ী উদ্যোক্তা যারা আছেন তাদেরকে এক ধরনের সহযোগিতার মধ্য দিয়ে বিনিয়োগে উৎসাহিত করা দরকার, বাণিজ্য প্রসারের জন্য সুযোগ করে দেওয়া দরকার। কিন্তু ব্যবসায়ী এবং রাজনীতিবিদ সকলে যদি একত্রে মিলিত হয়ে একই কাজ করতে যান, সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগ এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে কিনা সেই ব্যাপারে তিনি সন্দেহ পোষণ করেছেন। জনাব মতলুব আহমেদ তিনি বলেছেন যে আমাদের বিনিয়োগের জন্য যে বিষয়গুলো দরকার, আমাদের অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে তারা হয়তো ব্যক্তি মালিকানাধীন কিছু উদ্যোগ নিতে পারেন। সেই উদ্যোগের ক্ষেত্রে যদি সরকার সুযোগ দেন তাহলে শিল্পের এবং অর্থনৈতিক অগ্রগতি প্রসার ত্বরান্বিত হতে পারে। সার্বিকভাবে দুজনেরই মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি বিশ্বাস করি যারা নীতি নির্ধারক তারা তাদের পরামর্শগুলো যদি বিবেচনায় নেন, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আপনাদের সকলের জন্য শুভকামনা, বাংলাদেশের অর্থনীতির জন্য শুভকামনা। আজকে রাত 2টায় অনুষ্ঠান আবারও দেখতে পাবেন, প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7:10 এবং রাত 2টায় পুনঃপ্রচারের মধ্য দিয়ে নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠান দেখবেন। আমরা দর্শকদের এবং অতিথিদের অভিমত আপনাদের শোনাবো। দর্শকরা এবং জনগণ সিদ্ধান্ত নেবেন কোন পথে তারা সমর্থন দেবেন। ভালো থাকুন সবাই, খোদা হাফেজ।